আমাদের চ্যানেলে ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে চাইলে নিচে থেকে সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, ভিডিওতে লাইক দিয়ে শেয়ার দিতে মোটেও ভুলবেন না কিন্তু। কেন মারছেন? জান্নাতের এমন কথা শুনে বুঝলাম আমার অ্যাক্সিডেন্টকে মারার তালিকাপত্রে তুলেছে। সেই জন্য হয়তো তখন কারণ জানতে চাইনি, ইচ্ছা হয়েছে তাই। প্লিজ এবার অন্তত থামুন। এত সহজে ছেড়ে দিব? আর কি করবেন আপনি? অনেক বড় ক্ষতি করব যা তোমার কোনো আন্দাজই নেই। রাখছি ভাই। জান্নাত হয়তো কিছু বলতে চেয়েছিল, কিন্তু সেটা বলার আর কোনো সুযোগ দেইনি। কল কেটে আগের মতো সিমটা বন্ধ করে দিলাম। পরের দিন হাতের ব্যান্ডেজ খুলে বিকেলবেলা বন্ধুদের সাথে আড্ডা দিতে গেলাম। সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে একটু পড়ার পর শুয়ে পড়লাম। ঘুমিয়ে আছি, তখন কারোর ডাকে ঘুমটা ভেঙে গেল। চোখ খুলে দেখলাম আম্মু। আম্মু, কি হয়েছে? ঘুম থেকে উঠ এখন। কেন? বাসায় লোকজন এসেছে। কেন? আর কারা? তোর ভাবিকে নিতে এসেছে। ভাবির আব্বু এসেছে? হুম। তাহলে আমি যাব না, আর তুমি আমার রুমে নাস্তা পাঠিয়ে দিও। তোকে বাইরে আসতে বলছি, বাইরে আয়। আম্মু। তাড়াতাড়ি আয়। আম্মু বাইরে যাওয়ার পর ফ্রেশ হতে গেলাম। ভাবছেন আমি ভাবির আব্বুকে এত ভয় পাই কেন? তাহলে শুনুন। ভাইয়া আর ভাবির বিয়ের রাতে কিছু ছেলে মেয়েদের থেকে পারমিশন নিয়ে সেলফি তুলছিল, আর সেটা দেখে উনি কোনো কথা না বলে সবার সামনে ছেলেগুলোকে এমন মাইট দিয়েছিল যেটা এখনো আমার দুঃস্বপ্নে চলে আসে। ফ্রেশ হয়ে বাইরে এসে সবাইকে সালাম দিয়ে আম্মুর কাছে বসলাম। বলা তো যায় না হিটলার ডিসিটা কখন কি বলে। সবার সাথে তাল মিলিয়ে টুকটাক কথা বলছি, তখনই জান্নাত, জেরি আর আঙ্কেলের আগমন। আঙ্কেলকে দেখে সবাই অনেকটাই হাসি দিয়ে স্বাগতম জানালো। আব্বু উঠে গিয়ে জড়িয়ে ধরে কুশল বিনিময় করলেন। বিলয়ের উপরে আসো, তোমার সাথে কথা আছে। চলো। আমার আর জান্নাতের সাথে জেরিও আসলো। তোর আসার কি দরকার ছিল? কেন, তাতে কি হয়েছে? সবার সাথে বসে থাকলেই পারতি। আমি ওকে নিয়ে এসেছি। এতটা সময় জান্নাতকে খেয়ালই করিনি, কিন্তু এখন ওর দিকে তাকাতেই মনের মধ্যে ছ্যাদ করে উঠলো। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে। হয়তো রাতে না ঘুমিয়ে কান্না করেছে। জান্নাত, তোমার এই হাল কেন? আমি ঠিক আছি, আর তোমাকে কিছু কথা বলবো। সেগুলো যদি মানতে পারো তাহলে এখনই বলো, না হলে আমাকে হারাবে। কি বলছো এসব? তুমি আমার সাথে আমেরিকা যেতে পারবে? আমেরিকা কেন যেতে হবে? জেরের কিডন্যাপারের হাত থেকে বাঁচার জন্য দূরে কোথায় যেতে হবে? কেন? নীলয় তোমাকে বলতে চেয়েও বলতে পারিনি। কিডন্যাপার সব সময় আমাকে হুমকি দিত, তার সাথে কথা না বললে আমার পরিবার বা তোমার ক্ষতি করবে। তাই তোমাকে সব সময় চোখে চোখে রাখতাম। কি করছো না করছো সবকিছু জানতে চাইতাম। তোমাকে অনেক বেশি কেয়ার করতাম, কিন্তু এসবের মাঝে কখন যে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। গতকাল রাতে কিডন্যাপার কল দিয়ে বলেছে তোমার অনেক বড় ক্ষতি করবে। তাই প্লিজ আমার কথাটা শোনো, আর এখান থেকে অনেক দূরে কোথাও চলে যাও। যখন সব ঠিক হয়ে যাবে তখন ফিরে আসবো। জান্নাতের কথা শুনে রীতিমতো অবাক আর হাসি পাচ্ছে। নিজে অনেক কষ্টে হাসি নামাতে পারলেও জেরি অট্ট হাসিতে মেতে উঠল। তুই এভাবে হাসছিস কেন? তো কি করব, কিডন্যাপার তো। জেরি চুপ। জেরি চুপ করবে না, বল বলছি। আসলে আপু, তুমি যে কিডন্যাপারের কথা বলছিলে সে আর কেউ না, স্বয়ং নিলয় ভাইয়া নিজেই। হোয়াট? হ্যাঁ আপু। অনেক অভিনয় করতে শিখে গিয়েছিস তাই না? নিজের যদি এতই কিডন্যাপ হওয়ার ইচ্ছে থাকতো তাহলে এসবের মাঝে আমাকে আনার কি ছিল? কি ছিল আমাকে বারবার হুমকি দিয়ে ভয় দেখানোর? একবারও বলতে পারলি না আপু আমরা মজা করছি? জান্নাত, প্লিজ শান্ত হও। এখানে জেরির কোনো দোষ নেই। আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায় তুই? অনেক বেশি ভালোবেসে ফেলেছি। বুঝতেই পারিনি এটা তোর ভালোবাসা না, শুধুমাত্র সাজানো নাটক ছিল। প্রতিটা রাতে কত সুন্দর করে মিথ্যা সাজিয়ে বলতি তোদের দুজনকে তো অ্যাওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, দিতেই হবে। এটা তোর পুরস্কার, আর এখন তুই পাবি। জেরিকে কিছু বলবে না। ছাড় আমাকে। জেরি, আমার পিছনে আয়। কিছু না বলে পেছনে এসে লুকালো। কি ভেবেছিস তুই ওর পেছনে লুকিয়ে বেঁচে যাবি? অসম্ভব। তোকে শাস্তি পেতেই হবে। সামনে আয় বলছি। যাবে না জেরি। জেরি, সামনে আয় বলছি। কেন ভয় দেখাচ্ছ মেয়েটাকে? এখন আমি ভয় দেখাচ্ছি আর তোরা দুজন আমার পরিবারকে নিয়ে আমাকে ভয় দেখিয়েছিস। সেটার কি ছিল? সেসবের জন্য আই এম সরি। সরি? হাউ ফানি। তোদের আমি কখনো ক্ষমা করব না।
আর কখনো আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবি না। গুড বাই। ঝাড়ি দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে চলে গেল। জেরি, একদম চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে, চল বাইরে যাই। বাইরে এসে দেখলাম জান্নাত ওর বাবার সাথে রাগারাগি করে কথা বলছে। আঙ্কেল অনেক সান্ত্বনা দিয়েও কোনো লাভ হচ্ছে না। কোনো উপায় না পেয়ে আমি নিজেই বললাম, জান্নাত, এটা একটু বেশি হয়ে যাচ্ছে। তুই একদম আমাদের মাঝে কথা বলতে আসবি না। ছোট বোনকে তো নিজের আয়ত্তে নিয়েছিস, এখন আর একটা কথা বলবি না। কি হয়েছে বলবি তো? তুমি বাসায় যাবা কিনা বলো। ঠিক আছে, যাচ্ছি। জেরি, আয় মা। বন্ধু, কিছু মনে করিস না, পরে তোর সাথে ফোনে কথা হবে। ঠিক আছে, সাবধানে যাইস। আর কোনো কথা না বাড়িয়ে আঙ্কেল জান্নাত আর জেরিকে নিয়ে বের হয়ে গেল। এমন ঘটনা দেখে সবাই যেন নীরবতা পালন করছিল, কিন্তু হঠাৎ করে ঠাস ঠাস দুটো শব্দ পেয়ে সবাই চমকে উঠল। হ্যাঁ, থাপ্পড় দুটো আমি খেয়েছি, সেটাও আব্বুর থেকে। নিজেকে সামলাতে না পেরে কয়েক পা পিছু হেঁটে যেতে হলো। কি করছিস ওদের? কিছুই করিনি আব্বু। একদম মিথ্যা বলবি না। জান্নাত এমন মেয়ে না যে বিনা কারণে এমন ব্যবহার করবে। তুমি জান্নাতকে কতটা চেনো? মানে কি বলতে চাস তুই? আমি যেটা বলতে চাইছি সেটা তুমি বুঝবে না, তুমি এখন অন্য কিছু বুঝবে, তাই তোমাকে বলার কোনো মানেই হয় না। একদম বেয়াদবের মতো কথা বলবি না। তুমি প্লিজ শান্ত হও, আমি পরে ওর থেকে সব জেনে তোমাকে বলবো। নিলয়, তুই রুমে যা। আম্মুকেও কোনো জবাব না দিয়ে রুমে চলে আসলাম। মাথাটা প্রচুর ব্যথা করছে, পেইন কিলার মাথায় নিয়ে শুয়ে পড়লাম। সারাদিন সবার সাথে তেমন কোনো কথা হয়নি, আর হবেই বা কি করে। রুম থেকে বের হইনি। রাতে ছাদে গিয়ে ইচ্ছা মতো সিগারেট খেয়ে রুমে এসে মুখ ধুয়ে রাতের খাবার না খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আম্মুর জোড়াজড়িতে হালকা কিছু নাস্তা করে কলেজের দিকে রওনা দিলাম। বন্ধুরা আগে থেকে এসে বসেছিল বিধায় ওদের কাছে গেলাম। কিরে, মন খারাপ নাকি? না। তাহলে এমন দেখাচ্ছে কেন? এমনি ঘুম হয়নি। জান্নাত আসছে? এখনো আসেনি। ও, চল ক্লাসে যাই। জান্নাতের সাথে কথা বলার পর যাব। কোনো সমস্যা হয়েছে নাকি? তেমন কিছু না। ওই তো ম্যাম আসছে। তোরা থাক, আমি আসছি। জান্নাতের কাছে এগিয়ে আসলাম, যদিও অনেকটা মনের ভিতর সংশয় কাজ করছে, তারপরেও আসতে হলো। না এসেই বা কি করব, ভালো তো ভেবেছি, তাই ছেড়ে যেতে পারবো না। কেমন আছো জান্নাত? তোকে বলছি না আমার সামনে আসবি না। দেখো, আমি সেসবের জন্য সরি। আমি এগুলো করেছিলাম তোমাকে পাওয়ার জন্য। তুই আমাকে কখনো পাবি না, আর এখন সামনে থেকে সর। না, আমি সরবো না। সর এখান থেকে। আমাকে কোনো কথা বলতে না দিয়ে জান্নাত দ্রুত সেখান থেকে চলে গেল। নিজের প্রতি নিজের রাগ হচ্ছে, কেন যে এমন করতে গেলাম। জান্নাত চলে যাওয়ার পর জয় এসে বলল, কি হয়েছে তোদের? ওদের সব বললাম। এসব করার কি দরকার ছিল? জান্নাতের হয়ে কথা বলছিস? সেটা কখন বললাম? কথাটা ওনার হয়ে ইঙ্গিত করেছিস। বাদ দে সব, এখন ক্লাসে যাই, চল। ক্লাস করতে ভালো লাগছে না, চুপচাপ বসে আছি। জান্নাত ক্লাসে এসে আমাকে একটা প্রশ্ন বা কথা বলেনি। জান্নাতের এমন ব্যবহার দেখে যতটা কষ্ট পাচ্ছিলাম তার থেকেও অনেক বেশি নিজের প্রতি রাগ হচ্ছিল। আর থাকতে পারছি না, বেঞ্চের উপর থাপ্পড় দিয়ে দাঁড়িয়ে গেলাম। সবাই চুপ হয়ে গেলেও জান্নাত নিজের মতো করে ক্লাস নিচ্ছে। রাগটা যেন অতি মাত্রায় বেড়ে গেল। বাইরে যাব, গো। বই নিয়ে চলে আসতে যাব, তখন রাফি হাত ধরলো। কোথায় যাচ্ছিস? বাসায়। ক্লাস করবি না? না। কেন? তোরাই ক্লাস কর ভাই। ওদের থেকে হাত ছাড়িয়ে নিয়ে চলে আসলাম। রাতে খাবার শেষ করে রুমে এসে জান্নাতকে কল দিলাম। কয়েকবার রিং হলো, কিন্তু রিসিভ করলো না। আরো কয়েকবার দেওয়ার পর ফোন বন্ধ পেলাম, হয়তো ফোন বন্ধ করে ফেলছে। সেদিন রাতে আর কিছু না ভেবে ঘুমিয়ে গেলাম। এভাবে 2 মাস চলে গেল। জান্নাতের থেকে এখন শুধুমাত্র পাচ্ছে অবহেলা আর কষ্ট। জানি না কখনো আমাকে বুঝবে কিনা। কলেজে বন্ধুদের সাথে বসে আছি, তখন ভাইয়ার ফোন থেকে একটা কল আসে। তুই কোথায়? কলেজে আছি। তোকে একটা হাসপাতালের ঠিকানা দিচ্ছি, সেখানে চলে যা। কেন? তোর ভাবির আজ ডেলিভারির পেইন উঠেছে। আব্বু আম্মুকে বলছো? ওনারা রওনা দিয়েছে আগেই। ঠিক আছে, আমি আসছি। কলটা কেটে দিয়ে সবাইকে সত্য কথা না বলে ভাইয়ার দেয়া ঠিকানাতে রওনা দিলাম। ভাবিদের বাসার পাশেই প্রায় হাসপাতালটা। কেবিন নাম্বারের কাছে যেতে দেখলাম অনেকেই বাইরে দাঁড়িয়ে আছে।
আব্বু এখন আর আগের মতো তেমন কথা বলে না। অনেকবার জিজ্ঞাসা করেছি কেন আমার সাথে এমন করছো, কিন্তু প্রতিবারই আমাকে এড়িয়ে গেছে, উত্তর দেয়নি কখনো। তাই এখন আর এসব জিজ্ঞাসা করি না। যখন ইচ্ছা হবে তখন কথা বলবে। আর যদি অনেক বেশি অবহেলা করে তাহলে না হয় হারিয়ে যাব সবার থেকে, পাড়ি জমাবো অচেনা অজানা কোনো এক দেশে, যেখান থেকে মানুষ চাইলেও আর ফিরে আসতে পারে না। ওনাদের কাছে যেতেই শুনতে পেলাম ভাবির কন্যা সন্তান হয়েছে, এখনো নাম রাখা হয়নি। ভিতরে গিয়ে দেখলাম ভাবির পাশে বাচ্চাটাকে শুইয়ে রাখা হয়েছে। অনেক বেশি কিউট লাগছে, এমনিতেই বাচ্চাদের অনেক সুন্দর দেখায়। পরের দিন ভাবিকে তার বাবা বাসায় নিয়ে গেল। আমরা গতকালই বাসায় চলে আসছিলাম, আর কয়েকদিন ধরে গভীর রাতে দুঃস্বপ্ন দেখে ঘুম ভেঙে যাচ্ছে। ঘুমানোর চেষ্টা করেও ঘুমাতে পারলাম না। পকেটে 1 প্যাকেট সিগারেট নিয়ে ছাদে আসলাম। প্রায় অর্ধেক সিগারেট খাওয়া শেষ, তখনই ভাইয়া আসলো। আমার আর জান্নাতের কথা ভাইয়ার কাছে বললাম। কথাগুলো শেষ করে লম্বা একটা নিঃশ্বাস ছেড়ে ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া নিজেও চুপ করে আছে। অনেকটা সময় নিয়ে দুজনের মধ্যে নীরবতা বিরাজ করছে, কেউ কিছু বলছি না। ভাইয়া কিছু একটা ভাবতেই মগ্ন, আর আমি সিগারেট খেতে। ভাইয়া কিছু বলবে তার আগেই আমি ভাইয়াকে বললাম, তুই নিচে যা, আমি একটু পর আসছি। এখানে থেকে কি করবি? নিচে চল এখন। একটু পর যাব। আর তুই জানলি কি করে আমি ছাদে এসেছি? রুমের দরজা খোলা ছিল, রুমে গিয়ে দেখি তুই নেই, ভাবলাম ছাদে আসিস হয়তো। ও, তোর এক্সাম কবে থেকে? সামনের মাসের 1 তারিখ থেকে। রুমে গিয়ে একটু পড়াশোনা কর তাহলে। পড়লেও লাভ হবে না। কেন? আগের বারের মতো জান্নাত আমাকে ফেল করাবে। তুই না চাইলে ফেল করাতে পারবে না। তুই নিচে আয়, আমি যাচ্ছি। ঠিক আছে। ভাইয়া চলে যাওয়ার পর আরো একটা সিগারেট খাওয়ার পর রুমে এসে ঘুমিয়ে গেলাম। ভাবছিলাম এক্সাম আর দিব না, কিন্তু এক্সাম দিতে হবে। আর কতটা জান্নাতের অবহেলা সহ্য করব। এইভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। আগামীকাল এক্সাম, তাই রাতে পড়াশোনা শেষ, প্রয়োজনীয় জিনিসপত্র টেবিলে রেখে ঘুমিয়ে গেলাম। পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করার জন্য নিচে আসলাম। বরাবরের মতো আব্বু চুপ করে আছে। আজ কেন জানি না আব্বুর সাথে কথা বলতে ইচ্ছে করছে, কিন্তু বললাম না। না খেয়ে উঠে গেলাম। রুম থেকে সবকিছু নিয়ে বেরিয়ে যাব, তখনই আম্মু বলল, নিলয়, না খেয়ে এক্সাম দিতে যাবি? খাওয়ার ইচ্ছা নাই, কিছু একটা খেয়ে যা। বাইরে থেকে খেয়ে নিব। নীলার মা, তোমার ছেলেকে বলো গাড়ি যেন না নিয়ে যায়। বলছে এসব? আম্মু, আমি এমনিতেই গাড়ি নিতাম না। রুমে টেবিলের উপর চাবি রাখা আছে, আর কোনো কথা সম্মুখীন না হয়ে বের হয়ে আসলাম। যে নিজের ছেলেকে অকারণে অবহেলা করছে তার সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই। মূলত ওনার জন্যই না খেয়ে বেরিয়ে পড়লাম। বাসার বাইরে প্রায় 10 মিনিট অপেক্ষা করার পর একটা রিক্সার দেখা মিলল। সেটা করেই কলেজের জন্য রওনা দিলাম। এখন আব্বু আম্মু কথা বলছে। অনেক ভালো ব্যবহার করেছো আমার ছেলের সাথে, তাই না? যেটা করছি সেটা ওর শাস্তি। শাস্তি? কিন্তু কিসের শাস্তি দিচ্ছ ছেলেটাকে? জান্নাতের সাথে কি করছে জানো? কি করেছি নিলয়? তোমার ছেলে জান্নাতকে কল দিয়ে বিভিন্নভাবে ভয় দেখিয়েছে। জেরিকে কিডন্যাপ করে জান্নাতকে হুমকি দিয়েছে। তারপরেও বললো তোমার ছেলে কিছু করেনি। নিলয় শুধু আমার ছেলে নয়, ও তোমারও ছেলে। লজ্জা লাগে ওকে এখন ছেলে ভাবতে। ওর মতো সিটার লম্পট ছেলে থাকার থেকে না থাকাই ভালো ছিল। আর একটাও আজে বাজে কথা বলবে না। এগুলো মোটেও বাজে কথা না। অন্য একটা মেয়ের জন্য নিজের ছেলেকে খারাপ বানিয়ে দিচ্ছ। ও অন্য কোনো মেয়ে নয়, ও আমার একমাত্র বন্ধুর মেয়ে। নিলয়ও আমার ছেলে, আর তোমার যদি এতই নিলয়কে পছন্দ না হয় তাহলে কখনো আমার ছেলেকে কোনো কাজে বাধা দিবে না। আমি নিলয়কে বলে দিব ও যেন তোমার সাথে আর কথা না বলে। আম্মুর এমন কথায় আব্বু অনেকটা বিচলিত হয়ে গেল। কিছু একটা বলতে চেয়েও বলতে পারলো না। আম্মু নিজেও নাস্তা না করে রুমে চলে গেল। পরের দিন সকালে রিক্সা করে আসাতে অনেকটা দেরি হয়ে গেছে। সোজা এক্সাম হলে চলে গেলাম। টিচার না আসলেও সবাই আগে থেকেই বসে আছে, আর সিট নাম্বার দেখে বসে পড়লাম। এক্সামের প্রিপারেশন অনেক ভালো ছিল। শুধু আজকেই না, আগে থেকে এক্সামের প্রিপারেশন ভালো হয়। টিচার এসে এক্সাম পেপার দিতে লাগলো। পেপার নিয়ে লিখতে শুরু করলাম। সবগুলো লেখার পর হাতে এখনো 15 মিনিট সময় ছিল, তাই খাতাটা দেখতে লাগলাম কোথায় ভুল হয়েছে কিনা। সেদিনের মতো এক্সাম শেষ করে বাসায় চলে আসলাম। এরই মাঝে কয়েকটা এক্সাম শেষ হলো। এই কয়েকদিন জান্নাতের সাথে তেমন কথা বা দেখা কিছুই হয়নি। আগামীকাল ইংরেজি এক্সাম, মানে জান্নাতের এক্সাম। জানি আমাকে ফেল করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবে, তবুও অনেক ভালো করে প্রিপারেশন নিলাম। পরের দিন বন্ধুদের সাথে এক্সাম হলে ঢুকলাম।
কিছু সময় পর অন্য একটা টিচারের সাথে জান্নাত রুমে আসলো। হয়তো আজ আমাদের রুমেই ও ডিউটি পড়েছে। বেল পড়তেই সবাইকে এক্সাম পেপার দিয়ে দিল। যে সকল প্রশ্ন এসেছে প্রায় সবটাই আমার জানা, তাই দেরি না করে লিখতে শুরু করলাম। কিন্তু আমার এক্সাম হয়তো ওর সহ্য হচ্ছিল না। কাছে আসলো। স্ট্যান্ড আপ। কেন? স্ট্যান্ড আপ। দাঁড়িয়ে গেলাম। নকল কোথায়? হোয়াট? আমি নকল করি না। তুই কত ভালো ছেলে সেটা আমার জানা আছে। নকল কোথায় আছে বের কর। আমার কাছে কোনো নকল নেই। তার এদিকে আসুন তো। হ্যাঁ বলেন। ওকে চেক করেন তো। স্যার, আমার কাছে কোনো নকল নেই। জান্নাত ম্যাম, নিলয় তেমন ছেলে নয়। আমি যেটা বললাম সেটা করেন। নিলয় বেরিয়ে আয়। স্যার, সত্যি বলছি, নাই আমার কাছে। আমি জানি নেই, কিন্তু ওনার জন্য এমন করতে বাধ্য হচ্ছি। শার্টের ভাঁজ খুলে চেক করেন। খুলে দিলাম। আরো কিছু সময় চেক করলো। ওর কাছে কোনো নকল নেই। আবার চেক করেন। আর একটা বার আমাকে কেউ টাচ করবে না। তোর জায়গায় যদি অন্য কেউ হতো, এতটা সময় ওর কি অবস্থা করতাম নিজেও জানি না। আমাকে এভাবে লিখতে না দেওয়ার প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আমাকে ফেল করানো। আমি যদি ফেল করি, ক্লাসের একটা স্টুডেন্টস পাস করতে পারবে না। পাওয়ার দেখাচ্ছিস তাই না? এই যে টেবিল থেকে বই নিয়ে আমার সিটে বসলাম, পারলে বই নিয়ে দেখা। আর একটাবার যদি আমাকে এভাবে ডিস্টার্ব করিস, আমার থেকে খারাপ আর কেউ হবে না। প্রচন্ড রাগ উঠে গেছে মাথায়। এক্সাম হল না হলে কি হতো আল্লাহ ভালো জানেন। 2 মিনিট পর শান্ত হওয়ার পর আবার পুনরায় লিখতে লাগলাম, তবে বইয়ের সাহায্যে না। এটা শুধু জান্নাতকে দেখানোর জন্য করা। প্রায় 15 মিনিট এমনভাবে কেটে গেছে। দ্রুত লিখতে লাগলাম। ওয়ার্নিং বেল বেঁচে গেছে। এখন একটা প্রশ্ন লিখতে হবে। এক্সাম শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে লেখা শেষ হলো। রিভিশন দেওয়ার কোনো সময় পেলাম না। বেল বাজার সাথে সাথে সবার আগে আমার খাতাটাই জান্নাত কেড়ে নিল। তবুও চুপচাপ সব মেনে নিলাম। বাইরে এসে বন্ধুদের থেকে বিদায় নিয়ে হেঁটে বাসার দিকে রওনা দিলাম। রিক্সা ভাড়ার টাকাটাও এখন কাছে নেই। কিছুটা সময় হাঁটার পর জান্নাতদের গাড়ি এসে সামনে থামলো। ভিতর থেকে আঙ্কেল বের হতেই সালাম দিলাম। তুই হেঁটে যাচ্ছিস কেন? হেঁটে যাওয়ার মতো কাজ করলে তো হেঁটে যেতে হবে, তাই না স্যার? বুঝলাম না, কি করছিস তুই? আপনার জেনে আর লাভ নেই। আয় গাড়িতে উঠ, তোকে নামিয়ে দিয়ে আমি আর জান্নাত বাসায় চলে যাব। ধন্যবাদ, তবে আমি একা যেতে পারবো। একটা রিক্সা করে যা। রিক্সা ভাড়ার টাকা নেই। এই নে টাকা। রাস্তার ফকির না আমি। আর আপনার বন্ধুকে যেসব কথা বলেছেন সেসবের জন্য ধন্যবাদ আঙ্কেল। কিছু একটা বলতে যাবে তখন রিয়ার ডাকে বাম পাশে তাকালাম। একটা রিক্সায় বসে আছে, হয়তো বাসায় যাচ্ছে। নিলয়, বাসায় যাবে না? যাব। আসো, তোমাকে নামিয়ে দিয়ে যাই। আসছি। বাই আঙ্কেল। দাঁড়া। জি বলেন। তোর বাবাকে আমি কি বলেছি? আমার থেকে আপনি এবং আপনার বড় মেয়ে ভালো জানেন। ভালো থাকবেন। আঙ্কেলকে আর কোনো কথা বলতে না দিয়ে রিয়ার সাথে রিক্সায় উঠে পড়লাম। তাড়াতাড়ি যেতে বলো। মামা চলো এখন। আর স্যারের সাথে এখানে কি কথা বলছিলে? এমনি এক্সাম কেমন হচ্ছে এসব। ওহ, স্যার তোমার পরিচিত? আব্বুর ফ্রেন্ড। ওহ, কাল তো লাস্ট এক্সাম, তাই না? তো 15 দিন আর কেউ কলেজে আসবে না। প্রতি বছরই এমন হয়। এইভাবেই রিয়ার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। রিক্সা থেকে নেমে রিয়াকে বিদায় দিয়ে বাসায় চলে আসলাম। রাতে পড়াশোনা শেষ করে ভাইয়া রুমে গেলাম। ভাইয়া আসবো? হ্যাঁ আয়। ঘুমাস নাই এখনো? অফিসে কাজ করেছিলাম একটু। ও, কিছু বলবি? আমার কিছু টাকা লাগবে। আমার কাছে টাকা ছিল, রিক্সা ভাড়া দিয়ে শেষ হয়ে গেছে। রিক্সা ভাড়া মানে? সেদিনের কথা সব বললাম। মন খারাপ করিস না। আর এই নে। এত টাকা লাগবে না, 500 টাকা দিলেই হবে। যেটা দিলাম সেটা রেখে দে। কেন? কোনো কথা না, যা এখন ঘুমিয়ে পড়। ভাইয়ার রুম থেকে বের হলাম, সাথে ভাইয়া নিজেও বের হয়ে নিচে গেল। কোথায় যাচ্ছিস? নিচে। কেন? অফিসের কাজ নিয়ে আব্বুর সাথে কিছু কথা ডিসকাস করতে হবে। ও, তুই ঘুমিয়ে যা। ঠিক আছে। আর কোনো কথা না বাড়িয়ে রুমে এসে ঘুমিয়ে গেলাম। পরের দিন অনেক সকালে ঘুম ভেঙে গেল। ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখলাম কেউ নেই। রেডি হয়ে বাসা থেকে বেরিয়ে পড়লাম। ঘড়িতে তাকিয়ে দেখলাম এখনো 1.5 ঘন্টা সময় আছে। তাই একটা রেস্টুরেন্টে এসে সকালে নাস্তা করে বের হলাম। ভাবছি জান্নাতকে আবার সরি বলবো খারাপ ব্যবহারের জন্য। হাতে এখন অনেক সময় আছে। তাই হেঁটে হেঁটে এই কলেজে আসলাম।
গতকালের মতো আজকেও জান্নাত আমাদের রুমে পড়ছে। টাইম প্রায় শেষ, অনেক আগেই লেখা শেষ হয়ে গেছে। শুধু জান্নাতের জন্য বসে আছি। এক্সাম টাইম শেষ হতেই পেপার টান দিয়ে নিয়ে রুম থেকে বের হয়ে গেল। টেবিলের উপর যে ফোন রেখে গেছে সেটা হয়তো খেয়ালই করেনি। ফোনটা হাতে নিতেই জান্নাতের পিছু পিছু হাঁটতে শুরু করলাম। বারবার ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া দিচ্ছিল না। কোনো উপায় না পেয়ে হাত ধরলাম। এতটা সময় ডাকছি, শুনতে পাও না? জানোয়ার কোথাকার, তুই আমাকে স্পর্শ করার সাহস পেলি কোথায়? তোর মতো কুলাঙ্গার ছেলের জন্য স্কুল কলেজের ম্যাডামরাও নির্যাতিত। কুত্তার বাচ্চা, তোকে আমি খুব শীঘ্রই কলেজ থেকে তাড়ানোর ব্যবস্থা করছি। আমার কথাটা একবার শোনো। কোনো কথা বলবি না। আপনার ফোন। জান্নাতকে ওর ফোন দিয়ে একটা সেকেন্ডের জন্য দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। মাথাটা ঝিনঝিন করছিল। একটা রিক্সা নিয়ে বাসায় চলে আসতে লাগলাম। মাথার মধ্যে কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। কেন আমি জান্নাতের এমন বাজে কথায় কোনো প্রতিবাদ করলাম না? যেখানে কলেজের সব স্টুডেন্টদের মাঝে থাপ্পড় আর বাজে কথা বলল, সেখানে আমি চুপ করে থাকলাম কেন? নিজের মধ্যে একটা অনুশোচনা কাজ করছে। এসব ভাবতে ভাবতে বাসায় চলে আসলাম। আগে থেকে আব্বু আম্মু আর ভাইয়া নিচে বসে কিছু একটা কথা বলছিল। ওনাদের সাথে কোনো কথা না বলে রুমে আসতে লাগলাম। নিলয়, এইদিকে আয়। বলো। তোর সাথে এত কিছু হয়ে গেছে, আমাদের একবারও বলার প্রয়োজন মনে করলি না? আমার সাথে আবার কি হবে? নীল আমাদের সব কথা বলছে। ও ও, আর তোর গালে এটা কি? রিক্সায় আসতে অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার উপর রেগে আছিস? না। তাহলে কথা বলছিস না কেন? তুমি আমার সাথে কথা বললে বিরক্ত হও, তাই তোমাকে বিরক্ত করি না। তোর সাথে এমন ব্যবহার করা আমার একদম ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দে বাবা। কি বলছো এসব? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইবে? বাবারা কখনো ছেলেদের কাছে ক্ষমা চাইতে নেই। তাহলে বল, আমার সাথে রাগ করে থাকবি না আর কখনো? ঠিক আছে, থাকবো না। ফ্রেশ হয়ে আয়, একসাথে লাঞ্চ করবো। রুমে এসে বাথরুমে ঢুকবো, তখনই পেছন থেকে কারো হাত কাঁধের উপরে পড়লো। ঘুরে তাকাতে দেখলাম ভাইয়া। তুই এখানে আসতে গেলি কেন? তোর গালে ওটা কিসের দাগ? ছাড় না এসব। তুই বলবি কি না? থাপ্পড়ে। কে মারছে? আজকের সব কথা বললাম। তুই থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস? ওই মেয়েটাকে উচিত শিক্ষা দিতে। সেটার দরকার নেই। আর এসব যেন আব্বু আম্মু কেউ না জানে। কিন্তু নিলয়। ভাইয়া। ঠিক আছে, ফ্রেশ হয়ে নিচে আয়। কয়েকটা দিন এভাবেই কেটে গেল। বন্ধুদের সাথে আড্ডাতে না যাওয়া, বাসায় থেকে খাওয়া আর ঘুমটাই যেন রুটিন হয়ে গেছে। আজ প্রায় এক সপ্তাহ বাসার বাইরে যাওয়া হয় না। রাতে আম্মু খাওয়ার জন্য ডেকে গেলেন। খাবার টেবিলে বসে আছি, তখন ভাইয়া বলল, আব্বু আমি চাইছি নিলয় রিতার বাসায় গিয়ে কয়েকদিন থেকে আসুক। বাসায় একা একা থেকে হয়তো বোরিং হয়ে গেছে। আর সেখানে ওরিতার ছোট বোন আয়রা কানাডা থেকে বাসায় আসছে। ওর সাথে ঘোরাঘুরি করলে হয়তো মন ভালো হয়ে যাবে। আর আলাদা করে ওরিতা তো আছেই। কথা ভুল বলিস নাই নিলয়। হ্যাঁ বলো। তা কাল তাহলে রওনা দে। ভাইয়া, আমি তোর শালিকে চিনিই না, তাহলে সময় কাটাবো কি করে? আস্তে আস্তে পরিচিত হবি। ও, কাল সকালে তুই রওনা দিবি, কেমন? সবাই মিলে খাবার খেয়ে রুমে আসলাম। ভাবির বোন আইরাকে কখনো দেখিও নি। কথা বলে তো অনেক দূরের ব্যাপার। যতটুকু জানি মেয়েটার প্রচুর পরিমাণে জেদ। সে যেটা বলবে সেটাই নাকি হবে। ভাইয়া ভাবির বিয়ের সময় প্রিয়ার থেকে শুনেছিলাম এক্সামের জন্য বিয়েতে আসতে পারিনি। সে যাই হোক, এসব ভেবে আমার লাভ নেই। এখন ঘুমিয়ে যাওয়াই ভালো হবে। রুমের লাইট অফ করে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে আসলাম। নীল, তুই কি ওর সাথে যাবি নাকি? না, ও একাই যেতে পারবে। তাছাড়া আজ অফিসে একটা মিটিং আছে। গাড়ি নিয়ে যাবি? না, বাসে করে যাব। রেগে আছিস আমার উপর? আব্বু, আমি একদম রেগে নেই। গতকাল তোমরাই বললে সেখানে কিছুদিন থাকতে, আর ওখানে যদি ভালো না লাগে কোথায় ঘুরতে যাব, তাই গাড়ি নিয়ে কোনো লাভ নেই। যেটা ভালো মনে করিস। ড্রেস প্যাক করা আছে? না, আর ড্রেস নিয়ে যাব না। কেন? দরকার হলে সেখান থেকে কিনে নিব। ঠিক আছে। এখন সব কথা রেখে নাস্তা করো। সবাই মিলে নাস্তা করে আমি রওনা দিলাম। বাসায় থাকতে ভালো লাগছিল না, আবার যেতেও ভালো লাগছিল না। কিন্তু
সবার কথার জন্যই যেতে হচ্ছে। রিক্সা করে বাস স্টপে আসলাম, আর প্রায় 15 মিনিট পর বাস আসলো। বাসে উঠে সিটে বসলাম। মাথার মধ্যে জান্নাতের কথাগুলো শক্ত করে চেপে বসেছে। কোনোভাবেই ভুলতে পারছি না। ভুলে যেতে হবে এই ভালোবাসাকে, যে আমাকে বিশ্বাস করতে পারে না। সেই মানুষের কাছে এটা ভালোবাসা না। মোবাইলে গান শুনতে শুনতে বাস থামলো। গাড়ি থেকে নেমে একটা রিক্সা নিলাম। এখনো 10 মিনিটের রাস্তা। মিষ্টি রোদে রিক্সায় যেতে ভালোই লাগছে। ভাবিদের বাসার ঠিক আগ মুহূর্তে একটা স্কুলে চোখ আটকে গেল। ছেলে মেয়েরা স্কুলের র্যালির জন্য স্কুলের মাঠে দাঁড়িয়ে আছে। দেখতে ইচ্ছা করলেও আর দেখা হলো না। ভাবিদের বাসার সামনে এসে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে ভিতরে আসলাম। কাকে চাই? গেট খুলে ভিতরে এক পা দিতেই এমন একটা প্রশ্ন শুনতে হলো। সামনে তাকিয়ে দেখলাম কিছু মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। একদম বিরক্তিকর লাগছিল। পাশ কাটিয়ে আসতে যাব, তখনই একটা মেয়ে সামনে এসে দাঁড়ালো। তুই কে রে, আর কাকে চাস? চুপ করে আছি। তুই কথা বলতে পারিস না? কে হুঁ? যেটা বললাম সেটার উত্তর দে। ভিতরে যাই জানতে পারবেন। তোকে এখন বলতে বলেছি, মানে এখনই বলবি? পুনরায় পাশ কাটিয়ে আসতে যাব, কিন্তু হাত ধরে টান মেরে সামনে দাঁড় করালো। মেজাজটাই খারাপ করে দিল মেয়েটা। শালা, চিনি না জানি না, পরিচয় দিব কেন? তোকে বললাম না পরিচয় দিতে। তুই কে? কি তুই আমাকে তুই করে বলছিস? জানিস আমি কে? জানি না বলে প্রশ্ন করছি। তুই কে? আমি এই বাসার মেয়ে। আর তোর মতো ফকির এই বাসায় কি করতে আসছিস ভালো করেই জানি। বাসা থেকে বের হ, তোকে ভিক্ষা দিব না। সরি, কিসের ভিক্ষা? তোকে দেখেই বোঝা যাচ্ছে আজ তো একটা ভিক্ষুক। তোর নাম কি? আয়রা চৌধুরী। ও, ওকে বাই। আর কোনো কথা না বলে বাসা থেকে বের হব, তখনই পেছন থেকে ভাবির ডাক শুনলাম। নিলয়, কোথায় যাচ্ছিস? বাসায়। কেন? ভিক্ষুকদের বাসায় নেয়ার থেকে না নেয়া সবার জন্য বেটার। কি বলছিস এসব? তোমার বোনের থেকে সব শোনো। আয়রা, তুই ওকে কি বলেছিস? সব বললো। তুই এখন নিলয়কে সরি বল। আমি সরি বলবো কেন? যেটা বললাম সেটা কর। সরি। গুড। নিলয়, ভিতরে চল। ভাবির সাথে ভিতরে আসলাম। ভাবির ছোট মা আর আন্টি বসেছিল, তাদের সালাম দিলাম। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আন্টি। আম্মু পরে কথা বলবে, এখন ওকে একটু রেস্ট নিতে দাও। নিলয় চল। চলো। একটা রুমে নিয়ে আসলো। আমার ছোট মা কোথায়? ঘুমাই। তুই ফ্রেশ হয়ে নিচে আয়, আমি তোর জন্য খাবারের ব্যবস্থা করছি। ঠিক আছে। বিকেলবেলা ছাদের কোনায় দাঁড়িয়ে সিগারেট খাচ্ছি, কিন্তু কোথা থেকে যেন আইরা আসলো। এই বাসায় এসব খাওয়া নিষেধ। কোথাও লেখা আছে? এটা মৌখিক নিয়ম। শোন, তোর এসব নিয়ম আমি মানতে পারবো না, আর এখান থেকে তুই যা। ও হ্যালো, এটা আমার বাসা। তো আপনি নিচে যান। ওকে। ক্যাচ। সিগারেট ছুঁড়ে মারলাম। আহ, বদমাইশ ছেলে, তো সিগারেটের জন্য আমার হাতে ফোসকা পড়ে গেল। তোকে ক্যাচ ধরতে বলছে কে? তুই তো দিলি। দিলে কি ধরতে হবে নাকি? আমি এক্ষুনি আব্বুকে বলে দিচ্ছি। বেস্ট অফ লাক। তোর? রেগে গিয়ে ছাদ থেকে নেমে গেল। যেতে যেতে আমার গোষ্ঠী উদ্ধার করছে, সেসব আপনাদের জানতে হবে না। আরো কিছু সময় ছাদে থাকার পর রুমে এসে মুখ ধুয়ে নিলাম। রাতের খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন বৃষ্টির মতো মুখে পানি পড়তেই লাফ দিয়ে উঠলাম। ছি, সারাটা শরীর ভিজে গেছে। দাঁত কটমট করে সামনে তাকাতেই রাগটা আরো বেড়ে গেল। ভাবির বজ্জাত বোন বালতি হাতে করে 32টা দাঁত বের করে দাঁড়িয়ে আছে। ওই সেমডি, তোর এমন করতে লজ্জা লাগে না? অচেনা একটা ছেলের সাথে এমন ব্যবহার করিস? তুমি গতকাল আমাকে কি করেছিলে ভুলে গেছো? আর অনেকবার ডাকছিলাম, কিন্তু তুমি নাক ডেকে ঘুমাচ্ছিলে। কোনো উপায় না পেয়ে এমন করেছি। আমি এখন কি পরবো? ধুর। তোমার আলাদা ড্রেস নেই? তোর চোখ নেই? গতকাল আমি একদম খালি হাতে এখানে আসছি। সরি, একদম ভুলে গেছিলাম। নাস্তা করে শপিং করতে বের হব। তুই রুম থেকে বের হ। তুই করে বললে আমার কেমন জানি লাগে। তবু বলবো, যা ভাগ এখান থেকে। যাচ্ছি। আয়রা রুম থেকে বের হওয়ার পর ফ্রেশ হয়ে একটা টি শার্ট পরে নিচে আসলাম।
নিলয় আয় এখানে বস। আভা কোথায়? ছোট মার কাছে আয়। ও আঙ্কেল চাচ্চু আরো সবাই খাবার টেবিলে আসলো। আয়রা কোথায় গেল? নাস্তা করবে না? হালকা করেছে। ও সবাই মিলে নাস্তা করে রুমে আসলাম। ফোনে গান বাজিয়ে গেম খেলতে লাগলাম। হঠাৎ ভাবি আয়রা আভাকে নিয়ে রুমে আসলো। কি করছিস? এই তো বসে আছি। আয়রা বলল তোর নাকি শপিং করতে হবে। ড্রেস আনা হয়নি বাসা থেকে। তুই আর আয়রা তাহলে ঘুরে আয়। আমি একাই যেতে পারবো। দেখলে আপু, তোমার দেবরের ভাব অনেক। তুই চুপ কর আর ওকে সাথে নিয়ে যা, ভালো লাগবে দুজনের। কি হুঁ, আর ওনার কথা বলা দেখে মন চাই টিসম করে মেরে দাঁত ফেলে দেই। একদম স্পিকলেস। আয়রা চুপ থাকবে তুই। ওকে চুপ। ভাবি তোমার বোনকে রেডি হতে বলো। আমি রেডি। তাহলে চলো। আপু গাড়ি নিয়ে যাই প্লিজ। যদি অ্যাক্সিডেন্ট করিস? দেখে শুনে চালাবো। পাক্কা তো? একদম। ঠিক আছে, নিচ থেকে চাবি নিয়ে যা। ওকে। আভাকে ভাবির কাছে দিয়ে দুজন বাইরে এসে গাড়িতে উঠলাম। আইরা কোনো কথা না বলে প্রথমে গাড়ি স্টার্ট করে ড্রাইভ করতে লাগলো। বিদেশ থেকে আসা মেয়েরা সামান্য গাড়ি চালানো ব্যাপার না, তবে তার গাড়ি চালানো দেখে জান্নাতের কথা মনে পড়ে গেল। নিজের অনিচ্ছা সত্ত্বেও বারবার সেই মায়াবী চেহারাটাই চোখের সামনে ভেসে উঠছে। তুমি কি আমার প্রতি রেগে আছো? না। তাহলে চুপ করে আছো কেন? এমনি ভালো লাগছে না। আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি আয়রা। নতুন করে পরিচয় হওয়ার কি আছে? তুমি বলবে কি না? আমি নিলয়। তোমার কোনো গার্লফ্রেন্ড আছে? এসব শুনতে ভালো লাগছে না। ওকে, এসব বাদ দাও। আচ্ছা নিলয়, তুমি কি সব সময় এমন চুপচাপ থাকো? ভাবির থেকে যেন। আপু বলে তুমি অনেক বেশি কথা বলো। ঠিকই বলছে, কিন্তু এখন মন খারাপ, তাই কথা বলতে ভালো লাগছে না। কেন? মলে চলে আসছি, নামো এখন। ওকে। দুজনে মিলে মলের ভিতরে গিয়ে ড্রেস পছন্দ করতে লাগলাম। কথায় আছে, মন খারাপ থাকলে কোনো কিছুতেই মন বসে না। ঠিক সেটাই হয়েছে। আমার এমন মুড দেখে আয়রা কিছু ড্রেস সিলেক্ট করলো। দেখতে খুব একটা খারাপ না, তাই আমিও হ্যাঁ বলে দিলাম। আমার জন্য দুটো শার্ট, দুটো প্যান্ট আর কিছু টি শার্ট নিল, আর নিজের জন্য একটা ব্ল্যাক আর ব্লু কালারের ড্রেস নিল। এখন যাই। তো এখানে কি থাকতে আসছে নাকি? কখনো সুন্দর করে কথা বলতে পারো না? পারি, বাট তোমাকে বলবো না। এখন চলো। ঢং। মল থেকে বের হয়ে দুজন গাড়িতে উঠলাম। নিলয়, তোমার ইচ্ছা কি? কিছুই না। আর তোমার এসব আজাইরা পেঁচাল বন্ধ করো, না হলে কানের নিচে একটা মারবো। আমার বাবা স্বয়ং ডিসি মহোদয়, আর তুমি আমাকে মারার হুমকি দাও? তোমার সাহস তো কম না। এমন করলে কেন? ইচ্ছা। অনেকটা সময় ড্রাইভ করার পর সামনে চোখ পড়তেই বুকের মধ্যে একটা ভয় কাজ করতে লাগলো। আইরা, গাড়ি থামাও। কেন? আমি বলছি তাই। কিন্তু কেন? গাড়ি থামাও। কি হয়েছে? তুমি বাসায় যাও, আমি পরে যাব। কোথায় যাব? পরে বলবো, যাও এখন। ওকে বাই। আর কোনো কথা না বাড়িয়ে আইরা চলে গেল। যতটা সামনে এগোতে লাগলাম ঠিক ততটাই মনের ভিতর ভয় হতে লাগলো। খারাপ কিছু হয়নি তোর সাথে? মেয়েটির পেছনে গিয়ে কাঁধে হাত রেখে বললাম, জেরি। কে? তো ভাইয়া, তুমি এখানে কি করছো? তার আগে তুই বল, তুই এখানে কেন? গত 3 মাস তো এখানেই আছি। 3 মাস তুই এখানে? কিন্তু কেন? এসব জেনে আর কি হবে? তুমি বলো, তুমি এখানে কি করতে আসছো? তোকে যেটা বললাম সেটার উত্তর দে। ভাইয়া প্লিজ। এখানে বস আর বল তুই এখানে কেন। আর একটাও যদি মিথ্যা বলছিস তো আমার থেকে খারাপ কেউ হবে না। জেরি কিছু না বলেই কান্না করে দিল। কান্না করিস না, খুলে বল আমাকে কি হয়েছে। বলছি, সেদিন তোমাদের বাসা থেকে ফিরেই শুরু হয় আমার উপর বাজে ব্যবহার। অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই বাসায় গিয়ে প্রথমে আমি রুমে চলে যাই। কিন্তু কিছু সময় পর আপু আমার রুমে আসে, অনেক বেশি রাগান্বিত অবস্থায়। তোর লজ্জা করলো না অচেনা একটা ছেলের সাথে প্ল্যান করে নিজের পরিবারকে কষ্ট দিতে? কি হলো, কথা বলছিস না কেন?
আমাকে মারছো কেন? তোকে আমি মেরেই ফেলবো। এতই যদি কিডন্যাপ হওয়ার শখ ছিল তাহলে আমাকে এসবের মাঝে এনে ভয়ে রাখার কি দরকার ছিল? আপু প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। এখন কষ্ট হচ্ছে, তখন আমার কি হয়েছিল? আমাকে প্লিজ মাফ করে দাও, আমি আর কখনো এমন করব না। তোকে আমি মাফ কখনো করব না। আপু দয়া করে আমার চুল ছেড়ে দাও, অনেক কষ্ট হচ্ছে আমার। তোর এই মিথ্যা নাটক একদম আমার সামনে করবি না। আর তোর নিলয়কে বল তোকে বাঁচাতে। আপুকে দেখে আমি অনেক ভয় পেয়ে যাই। আমি জানি ও অনেক রাগী, মাঝে মাঝে তার চেহারা রাগী চেহারা দেখলেও এমন রাগী চেহারা দেখিনি। আমি তখন আর কিছু বলছিলাম না। আপু আমার চুল ধরে বারবার চট থাপ্পড় দিচ্ছিল, কিন্তু আমার একটা কথা মনে পড়তেই নিস্তব্ধ হয়ে যায়। মুখ বুঝে তার সব অত্যাচার সহ্য করতে লাগলাম। অনেক সময় আপু আমাকে মারার পর ধাক্কা দিয়ে ফেলে দিয়ে চলে যায়, হয়তো সে খেয়ালই করছিল না। আমার মাথাটা টেবিলের সাথে লেগে কপাল কেটে গিয়ে রক্ত বের হচ্ছে। আপুর রুম থেকে বের হয়ে যাওয়ার পরেও আমি ঠিক সেইভাবেই পড়েছিলাম। সত্যি বলতে আমার ওঠার শক্তিই ছিল না। কাপড় খেয়ে ঠোঁট দিয়ে আর কপাল দিয়ে রক্ত বের হচ্ছিল। অনেকটা সময় পর আস্তে আস্তে উঠে রুমের দরজা আটকিয়ে দিলাম। ড্রয়ার থেকে ফার্স্ট বক্স বের করে রক্ত মুছে মলম লাগিয়ে নিলাম। বারবার কান্না থামাতে গিয়েও পারছিলাম না। ইচ্ছে করছিল চলে চিৎকার করি, কিন্তু ভয় ছিল যদি আবার আপু আমাকে রুমে এসে মারে। ভাইয়া তোমরা হয়তো জানো না, আমার ছোট থেকে শ্বাসকষ্টের রোগ আছে। অনেক কষ্ট করে কান্না থামিয়ে বিছানায় শরীরটা এলিয়ে দিলাম। বুঝতেই পারিনি কখন ঘুমিয়ে গেছিলাম। ভাইয়া বিশ্বাস করো, আমি যদি সেই সময় মারা যেতাম তাহলে অনেক খুশি হতাম, কিন্তু সেটা হয়নি। চোখ খোলার পর পাশের ডাক্তার আর আব্বুকে দেখতে পেলাম। আমাকে চোখ খুলতে দেখে আব্বু বলল, একটু দেখে চলাফেরা করতে পারিস না? জান্নাত যদি না থাকতো তাহলে তো খারাপ কিছু হয়ে যেত, তাই না? আব্বুর কথা শুনে বুঝতে পারলাম আপু ওনাকে ভুলভাল বুঝিয়েছে। এখানেই শেষ না ভাইয়া, সারাটা সময় আমার উপর অত্যাচার করতো। শ্বাসকষ্ট অনেক বেড়ে যেত তার এমন ব্যবহার দেখে। রাতে বসে বসে পড়ছিলাম, তখন আপুর রুমে আসলো। বইয়ের জামা কাপড় গুছিয়ে নে। কেন? কাল থেকে তুই হোস্টেলে থাকবি। আপু প্লিজ আমাকে হোস্টেলে দিও না, আমি একা একা থাকতে পারবো না। যেটা বললাম সেটা করবি। যদি সকাল সকাল রেডি না থাকিস তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। এইটুকু বলে রুম থেকে বের হয়ে গেলাম। কান্না করছিলাম, অনেক বেশি কান্না করছিলাম। তখনই আম্মুর কথা মনে পড়তে দেওয়ালে টাঙানো ছবিটা পেলে রুমের দরজা আটকিয়ে দিয়ে আম্মুকে প্রশ্ন করছিলাম, আম্মু কেন আমাকে একা রেখে চলে গেল? জানো আমার অনেক কষ্ট হয়, সহ্য করতে পারছিলাম না। আর আমি তোমার সাথে যদি আমাকেও নিয়ে যেত তাহলে তোমার মেয়ে আমার উপর এমন অত্যাচার করতে পারতো না, বরং আমি আর তুমি মিলেই উপরে ভালো থাকতাম। জানো আম্মু, আমি তো তোমাকে জ্ঞান হবার আগেই হারিয়েছি, কিন্তু আপুকে পেয়ে ভেবেছিলাম হয়তো তোমার শূন্যতা বুঝতে দিবে না, কিন্তু সেটা আমার ভুল ধারণা ছিল মাত্র। সব সময় আমার সাথে কিটকিটে ব্যবহার করতো, আর এখন কি করছে সবটাই তুমি দেখতে পাচ্ছ। প্লিজ আম্মু আমাকে তোমার কাছে নিয়ে যাও, আমি আর থাকতে পারছি না। অনেকক্ষণ আম্মুর ছবি নিয়ে কান্না করার পর ঘুমিয়ে গেলাম। সকাল হতেই দরজা ধাক্কানোর শব্দ পেয়ে উঠে গিয়ে দরজা খুলে দিয়ে দেখলাম আপু দাঁড়িয়ে রাগী চোখে দাঁড়িয়ে আছে। তুই রেডি হোস না? প্লিজ আপু আমাকে বাসায় রেখে দাও, প্রমিস করছি আমি কখনো তোমাকে বিরক্ত করব না, কখনো তোমার সাথে কথা বলবো না। 10 মিনিটের মধ্যে রেডি হবি বলে আপু চলে যাই। বুঝতে পারছিলাম আমাকে এখন এটাই করতে হবে। সবকিছু প্যাক করে নিলাম। আপু কিছু বলতে পারছিল না, কারণ উনি আমাদের ঘটনা সঠিকভাবে জানতেই পারছিলেন না। আমিও বলছিলাম না, যদি আপুকে কিছু বলে সেই ভয়, কেননা আপুকে কিছু বললে পরে আবার আমাকে মারবে। আপুর সাথে বাসা থেকে বের হয়ে স্কুলে আসি। এখানে আমাকে ভর্তি করিয়ে দেওয়ার পর হোস্টেলে থাকার জন্য একটা রুম ঠিক করে দেয়। তারপর আপু চলে যায়। সপ্তাহে একদিন আপু আমাকে দেখতে আসে। আপুকে জড়িয়ে ধরে অনেক কান্না করি। আপু হয়তো কিছুটা হলেও বুঝতে পারে আমি এখানে একদম ভালো নেই। সপ্তাহের একদিন আপুর সাথে ঘোরাঘুরি করলে অন্য 6 দিন বাচ্চা ছেলেদের থেকে জঘন্য গালাগালি শুনতে হয়। আমি এখানে একদম ভালো নেই ভাইয়া। মাঝে মাঝে শ্বাসকষ্ট এতটাই বেড়ে যায় কোনো কথাই বলতে পারি না। এটুকু বলেই জেরি ফুপিয়ে কান্না করতে লাগলো। নিজের চোখ দিয়ে কখন যে জল গড়িয়ে পড়ছে সেটা খেয়ালই করিনি। জেরির চোখের জল মুছে দিয়ে একটা রিক্সা নিলাম। ভাইয়া কোথায় যাচ্ছ? আমাকে নিয়ে যাও। ভাবিদের বাসায়।
তাহলে ভাবিদের বাসায় আসছিলে তুমি? ভাবিদের বাসার সামনে এসে রিক্সা থেকে দুজন নামলাম। জেরিকে সাথে নিয়ে ভিতরে যেতেই আইরা এগিয়ে এসে জিজ্ঞাসা করলো, মেয়েটা কে নিলয়? ভাবিকে একটু ডেকে দিবে? জেরি, তুই এখানে আয়, বস বস। ভাবি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কি কথা? আলাদা ভাবে। ঠিক আছে, জেরিকে নিয়ে রুমে আয়। জেরি চলো। জেরিকে সাথে নিয়ে ভাবি রুমে আসলাম। আইরা কোনো কথা না বললেও সে নিজেও ভাবি রুমে আসছে। এখন বল। জেরিকে এই বাসায় রাখা যাবে? কেন? জেরি এখানকার একটা হোস্টেলে থেকে পড়াশোনা করছে, কিন্তু কিছু বাজে ছেলে ওকে উত্ত্যক্ত করে। তুমি যদি না পারো তাহলে আমাকে অন্য একটা ব্যবস্থা করতে হবে। ভাইয়া, আমি হোস্টেলে ঠিক আছি। চুপ। আর আমি আব্বুর সাথে কথা বলছি। আর আয়রা, তুই ওকে তোর রুমে নিয়ে যা। ঠিক আছে। তারপর আইরা জেরিকে সাথে নিয়ে রুমে চলে গেল। তারা দুজন চলে যাওয়ার পর ভাবিকে সব খুলে বললাম। ভাবি আশ্বাস দিল আঙ্কেলের সাথে কথা বলে কিছু একটা ব্যবস্থা করবে। তাই সেখান থেকে চলে এসে রুমে আসলাম। মেয়েটা তোমার কি হয়? রুমে আসতে এমন একটা প্রশ্ন শুনলাম। সামনে তাকিয়ে দেখলাম আইরা বিছানার উপর বসে আছে। ভাবছি বলবো নাকি বলবো না, আর মেয়েটা খারাপ না, ভালোই আছে, তাই বললাম, আঙ্কেলের মেয়ে আমার ছোট বোন। কিন্তু সে এখানে কেন? তোমাদের বাসায় এখন থেকে থাকবে। কেন থাকবে? এত প্রশ্ন করার কি আছে? সবসময় তেরামি উত্তর না দিলে তোমার একদম ভালো লাগে না, তাই না? কি? ড্রেস কোথায়? আলমারিতে সাজিয়ে রাখছি। এখন রুম থেকে বের হও। কি করবে এখন? ফ্রেশ হব। ও এখন রুম থেকে। আর একটা প্রশ্ন ছিল। পরে জিজ্ঞাসা করে এখন যাও। না, আমার এখন শুনতে হবে। বলতে বাধ্য নই আমি। আমিও যাব না। এত ঢং করার কি আছে? যা বলার তাড়াতাড়ি বলে রুম থেকে বের হও। তোমার গার্লফ্রেন্ড আছে? বউ আছে, এখন আউট। ঢং। রুম থেকে আইরা চলে যাওয়ার পর আলমারি থেকে একটা ড্রেস বের করে বিছানার উপর রেখে বাথরুমে গেলাম। গোসল করার পর রেডি হয়ে এবার রুমে গেলাম, কারণ সেই রুমে জেরি আছে। রুমের কাছে গিয়ে নক করলাম। আইরা। ভেতরে আসো। কি করছিস জেরি? আপুর সাথে কথা বলছি। ভালো লাগছে তো বাসাটা? না লাগলেও পরে লাগবে। তোমার কাছে জিজ্ঞাসা করছি। শোনো, একদম আমার সাথে এমন করে কথা বলবে না। বললে কি করবে? অনেক কিছু করব। তো করো। আর এখন তুমি ভাবির সাথে আড্ডা দাও। জেরির সাথে আমার কিছু কথা আছে। আমি থাকি না। ভাইয়া, আপুও থাক। আইরা প্লিজ বাইরে যাও। ঠিক আছে কিউটি, তুমি কথা বলো। ওকে আপু। আইরা রুম থেকে বের হওয়ার পর জিজ্ঞাসা করলাম, ওর সাথে কি কথা বলছিলি? আমাদের সম্পর্কে জানতে চাইছিল। তুই কি বললি? যেটা যেটা প্রশ্ন করছে ঠিক সেটার একদম রাইট উত্তর দিছি। জান্নাতের কথাও বলছিস? একটু একটু। ও, জেরির সাথে কথা বলছিলাম, তখন ভাবি আর আইরা রুমে আসলো। হয়ে গেছে। কি? জেরির থাকার ব্যবস্থা। তোমার হিটলার বাবা রাজি? একদম আমার বাবাকে হিটলার বলবে না। তোমার বাবাকে বলি নাই, আমি ভাবির বাবাকে বলছি। ওর আর আমার মধ্যে পার্থক্য কি? তুমি ভাইয়ের শালি আর ভাবি ভাইয়ের বিয়ে করা বউ, এটাই পার্থক্য। তোমাকে আমি। তো থামবি? থেমেই তো আছি। তোর রেজাল্ট দিবে কবে? পরশু। ভাইয়া, আমার কিছু জিনিস হোস্টেলে রাখা আছে, সেগুলো আনতে হবে। তুই চিন্তা করিস না, কাল আমরা যাচ্ছি। ঠিক আছে, আয়রাকে সাথে নিয়ে যাস। এখন চলো লাঞ্চ করব। হ্যাঁ চল। সবাই নিচে এসে নাস্তা করে নিলাম। বিকেল বেলা আইরাকে সাথে নিয়ে আমি আর জেরি ঘুরতে বের হলাম। খোলামেলা পরিবেশে থাকলে অন্তত জেরির মনটা ভালো থাকবে। অনেকটা পথ আইরা ড্রাইভ করার পর একটা বিশাল মাঠের কাছে এসে গাড়িটা পার্ক করলো। মাঠ বললে ভুল হবে, চারপাশে ভিন্ন ভিন্ন গাছ দিয়ে পরিপূর্ণ। গাড়ি থেকে নেমে তিনজন একটা গাছের নিচে বসে আড্ডা দিতে লাগলাম। জেরি, তোমার বয়ফ্রেন্ড আছে? আমার আবার কিসের বয়ফ্রেন্ড? সত্যি কথা বলো, আছে কিনা? আছে। ওএমজি, তার নামটা কি শুনি? নিলয় ভাইয়া। মুচকে একটা হাসি দিলাম। মজা নাও আমার সাথে? এখানে তো মজা করার জন্যই এসেছি। রাইট।
যাও আমাদের জন্য চিপস আনো। সবাই মিলে আনতে চাই। সেটাই ভালো হবে। ওকে চলো তাহলে। তিনজন মিলে একটা দোকান থেকে চিপস কিনে আরো কিছু সময় ঘোরাঘুরি করার পর সন্ধ্যার আগ মুহূর্ত বাসার দিকে রওনা দিলাম। আইরা মেয়েটা খারাপ না, সবাইকে সাথে করে নিয়ে হ্যাপি থাকতে চাই। তার থেকেও ওর একটা জিনিস, সেটা হলো অনেক সহজে মানুষকে আপন করে নিতে পারে। এটা সবার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে অনেক ভালো লাগে। আইরাকে নিয়ে তেমন কথা বলা হয়নি, এখন বলছি শুনুন। চেহারা ধবধবে সাদা, চুলে লাল রং দিয়ে কালার করা, চোখটা ভিন্ন রকম, সুন্দর চেহারার গঠন, যেটা দেখে যে কেউ ক্রাশ খাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসছি। গাড়ি পার্ক করে সবাই ভিতরে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে নিলাম। ভাবি রুমে এসে আভার সাথে খেলতে লাগলাম। অনেকটা সময় পর জেরি আর আইরা রেডি হয়ে ভাবি রুমে আসলো। ভাইয়া আমরা রেডি। ও ঠিক আছে, চল। ভাবি আবাকে নাও। সাবধানে যাস। ওকে। বাসা থেকে স্কুলের দূরত্ব বেশি না, মাত্র 5 মিনিট সময় লাগে, তাই তিনজন হেঁটে হেঁটে রওনা দিলাম। স্কুলে যাওয়ার আগে লাইন ক্রস করার সময় জেরি আগে লাইন ক্রস করলো। আমরা দুজন আশেপাশে তাকিয়ে লাইন ক্রস করে ওপাশে আসতেই কিছু ছেলের বাজে মন্তব্য শুনতে পেলাম। ছেলেগুলোর দিকে তাকিয়ে স্পষ্ট বুঝতে পারলাম অন্য কাউকে না, জেরিকেই এসব মন্তব্য করছে। মাথায় যে কি পরিমাণ রাগ হচ্ছিল সেটা বলে বোঝানো যাবে না। ছেলেগুলোর দিকে এগিয়ে যাওয়ার আগেই আইরা কাছে গেল। সবাই চুপ করে আছে। কাকে বাজে মন্তব্য করেছিলি জানিস? না আপু। একটা অচেনা মেয়েকে টিস করতে তোদের লজ্জা করে না? সরি আপু, আমাদের ভুল হয়ে গেছে। তোরা আমাকে চিনিস? জি আপু, ডিসি আঙ্কেলের মেয়ে। আমাকে টিস করতো? আপু আমাদের ভুল হয়ে গেছে। আর কখনো হবে না আপু। মনে থাকে যেন। জি আপু। জেরি, এরাই কি তোকে ডিস্টার্ব করে? ভাইয়া সবগুলোকে থাপ্পড় মার। বাদ দাও ভাইয়া, ওনাদের কাজ ওনাদের করতে দাও। ওনারা হয়তো জানে না একটা মেয়েকে টিস করলে সেই মেয়েটার কতটা কষ্ট হয়। যদি জানতো তাহলে হয়তো এমন করতো না। তোদের বোন আছে? আপু। জেরির মতো যদি তোমাদের বোনকে এভাবে টিস করা হয় কি করবে তোমরা? হয়তো ছেলেটাকে খুন করবে, তাই না? জি। তাহলে এই মেয়েটাকে কেন টিচ করছো? আর ওর দিকে দেখো, সুযোগ পেয়েও তোমাদের সকলকে ক্ষমা করে দিল। সরি ভাইয়া, আমাদের ভুল হয়ে গেছে। প্রমিস করছি আর কখনো এমন হবে না। না হলেই ভালো। জেরি বোন, দয়া করে আমাদের ক্ষমা করে দাও। আমরা আজকের পর থেকে শুধু তোমাকেই না, স্কুলের কাউকেই টিস করব না। নিজের ভুল বুঝতে পারছেন, এটাই অনেক। ছেলেগুলোর থেকে চলে এসে স্কুলের প্রিন্সিপাল স্যারের সাথে কথা বলে হোস্টেল থেকে প্রয়োজনীয় সব জিনিসপত্র নিয়ে একটা গাড়ি নিয়ে বাসার সামনে চলে আসলাম। পরের দিন সকাল সকাল রাস্তা শেষ করে আইডার সাথে কলেজে রওনা দিলাম। আমি অবশ্য ওকে দিতে চাইছিলাম না, কিন্তু এই মেয়েটা একদম জেদি, সবাইকে বলে দিছে যে আমি ওকে সাথে নিয়ে যাই। সবার কথা তো আর ফেলা যায় না, তাই ওকে সাথে নিতে হলো। শুনলাম তুমি নাকি কিডন্যাপার। তোমাকে এসব কে বললো? আমার কিউটি ফ্রেন্ড। দুদিনেই ফ্রেন্ড? হতে পারি না? পারো, বাট তুমি যে পরিমাণে তেরামো করো, যে কেউ তোমাকে ফ্রেন্ড করবে না। সবাইকে আমার লাগবেও না। আমি চাই যারা সত্যিকারের বন্ধু হয়ে পাশে থাকবে তাদের। ভালো তো। তুমি নিজের সম্পর্কে কিছু বলতে চাও না কেন শুনি? বলার মতো কিছু নেই, তুমি তোমাকে নিয়ে বলো। সব তো জানো। কানাডায় কি করতে সেটা বলো। ওখানে আমরা সবাই এত এত আনন্দ করতাম, যেটা বললে শেষ হবে না। তোমার শেষ করার দরকার নেই। কেন, কি হয়েছে? কলেজে এসে গেছি, নামো এখন। ও চলো। গাড়ি পার্ক করে সামনে এগিয়ে যেতে বন্ধুদের সাথে দেখা। অনেক দিন হলো কোনো কথা হয় না। কিরে, আমাদের ভুলে গেছিস? ভুলি নাই রে। তাহলে আড্ডাতে আসছিস না কেন? ভাবিদের বাসায় এখন, তাই। ও, মেয়েটা কে? বলে গেছিলাম পরিচয় করিয়ে দিতে। আইরা, ওরা হচ্ছে আমার বন্ধুরা, জয়, রাফি, রাহুল, আর ও হচ্ছে আইরা। এটা কি ভাবি? চুপ শালা, ও ভাবির ছোট বোন। তোমাদের রেজাল্ট দিবে কখন? এখনই দিবে। ও, তাহলে চলো এগিয়ে যাই। তোরা যা, আমি আসছি। কোথায় যাবে? কাজ আছে।
সিগারেট খাইতে, তাই না? তুমি জানলে কি করে? খবর রাখতে হয়। এখন চলো। কোথায়? সিগারেট খেতে। চলো। তুমি খাবে? আমি এসব খাই না। মাঝে মাঝে খেতে হয়। তুমি একাই খাও, আমি তো বিয়ের পরে স্বামীর সাথে ড্রিঙ্ক করব। তুমি বিয়েও করবে? আমার বিয়ে করা বারণ নাকি? বারণ হবে কেন? তাড়াতাড়ি খেয়ে চলো। চলো। সিগারেট শেষ করে রেজাল্ট বোর্ডের দিকে আসলাম। সবাই রেজাল্ট বোর্ডের সামনে ভিড় জমিয়ে আছে। সবার ভিতরে না গিয়ে দূর থেকে রাহুলকে বললাম, রাহুল আমারটা দেখতো। তোরটা দেখছি। কত হয়েছে? সবার উপরে তোরটা আছে, তুই ফার্স্ট বয়। ও ঠিক আছে ভাই। আইরার সাথে হাঁটছি আর ভাবছি জান্নাতের কি এমন হলো যে আমাকে পাশ করালো। সে যাই হোক, এসব ভাবতে ভাবতে চলে আসবো, তখনই পেছন থেকে একটা ডাক ভেসে উঠলো, তোমার সাথে কিছু কথা আছে। পেছনে তাকিয়ে দেখলাম জান্নাত দাঁড়িয়ে আছে। কোনো উত্তর না দিয়ে চলে আসতে লাগলাম, কিন্তু জান্নাত এসে হাত ধরে নিল। তোমাকে বললাম না কথা আছে? তুই আমার হাত ধরার সাহস কোথায় পেলি? আমি তোমার স্ত্রী। কিসের স্ত্রী? আমি তোকে স্ত্রী মানি না। নীলয়, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। তোকে ক্ষমা করব আমি? ইম্পসিবল। আমার সাথে একদম এমন করবে না। করলে কি করবি তুই? নিজের অনেক বড় ক্ষতি করব। তুই মরে গেলেও আমার কিছু যায় আসে না। এখন অন্য কাউকে পেয়েছো বলে আমাকে ভুলে গিয়েছো? না জেনে না শুনে একটা কথাও বলবি না। আর ওর সাথে আমার কিসের সম্পর্ক জানিস? ও আমার গার্লফ্রেন্ড। তোর গার্লফ্রেন্ড তোর কাছেই রাখ। আমার আর তোর বিয়ে আবার হবে। আমি মোটেও হাসির কথা বলি নাই। শোন, তোর মতো বাজে মেয়েকে বিয়ে করে নিজের পরিবারের কোনো ক্ষতি করতে চাই না। যে নিজের পর। নিলয়, এসব বাদ দাও, সবাই তোমাদের কথাবার্তা শুনছে। এই মেয়ে, তোকে আমাদের মাঝে কথা বলতে বলছি আমরা? তুই আমার গার্লফ্রেন্ডকে ধমক দেওয়ার সাহস কোথায় পাস? কখনো আমার চোখের সামনে আসবি না। গুড বাই। আর কোনো কথা না বলে চলে আসলাম। আমি চাই না এই মায়াবিনীর চোখে চোখ রেখে কথা বলি। ওর সাথে কথা বললে আমি জানি ওর প্রতি আমার দুর্বলতা বেড়ে যাবে। এই মানুষটাকে ভুলে থাকতে চাই। আমি চাই না নতুন করে কেউ কারো জীবনে পাড়ি জমাক। এসব ভাবতে ভাবতে দুজন গাড়িতে উঠলাম। উল্টো দিকে কোথায় যাচ্ছ? বাসায়। ও, আর তুমি ওনার সাথে এমন ব্যবহার করলে কেন? ওকে জানো তুমি? না জানলেও কিছুটা আন্দাজ করতে পারছি। উনি জান্নাত, তাই না? তার সাথে এমন করলে কেন? তোমার কারণ জানা লাগবে না। নিজের বউর সামনে আমাকে খারাপ বানিয়ে দিলে। ওই মেয়েটা আমার বউ না। ঢং চেরির থেকে শুনেছি আমি। 6 মাসের বউ। আজ 23 তারিখ, সামনের মাসের 23 তারিখ ওকে ডিভোর্স দিব। এটা দেশে বলে তোমাকে কিছু বলবো না, কানাডা হলে এখন তুমি জেলে থাকতে। এসব কথা বাদ দাও। বাসায় এসে আব্বু আম্মুর সাথে নিচে বসলাম। আইরা ওনাদের সালাম দিয়ে পাশে বসলো। কেমন আছো আইরা? জি আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনারা যাচ্ছেন কবে? আগামীকাল যাব। তাহলে ভালোই হবে। আর আন্টি, একটা কথা বলার ছিল আপনাদের। হ্যাঁ বলো। আমি আপনাদের বাসায় কয়টা দিন থাকতে চাই, যদি আপনাদের সমস্যা না হয়। আমার সমস্যা আছে। তোর আবার কিসের সমস্যা? আইরাকে আলাদাভাবে বলতে হবে। আইরা, তুমি একটু এইদিকে আসো। হ্যাঁ বলো। জেরি মাত্র তোমাদের বাসায় গেছে। এখন তুমি যদি আমাদের এখানে থাকো তাহলে ও একদম একা হয়ে যাবে। একদম মাথায় ছিল না। এখন ঢুকিয়ে নাও। ঠিক আছে চলো। আঙ্কেল, আমি কিছুদিন পর থেকে থাকবো। তোমার যদি ইচ্ছা সেদিন থেকেই থেকো। ঠিক আছে, এখন উঠি আমরা। সে কি, বিকেলে যেও? না আম্মু, কিছু কাজ আছে ওই বাসায়। তোর আবার কিসের কাজ? কাল গেলেই জানতে পারবে। ঠিক আছে, সাবধানে যাস। বাই। বাসা থেকে বের হয়ে আয়রাদের বাসায় রওনা দিলাম। পরের দিন আব্বু আম্মু বাসায় এসে পুরো হতভম্ব হয়ে গেল। ওনারা ভাবতেই পারিনি এখানে জেরি আছে। জেরিমা, তুই এখানে? আসলে আন্টি, তোমাদের আমি বাসায় গিয়ে বলবো, এখন এসব কথা বাদ দাও। ঠিক আছে। সবাই মিলে সারাটা দিন আড্ডা আর কথা বলে পার করে বিকেলবেলা বাসায় রওনা দিলাম। বাসায় এসে সবাই রুমে যাব, তখনই আব্বু ডেকে কাছে বসালেন। জেরি ওখানে কেন বললি না? জান্নাতের কথা না বলে হোস্টেলে থাকার জন্য কিছু সমস্যা হচ্ছিল।
সেটা বললাম। ও রফিক জানে সব? কেউ জানে না। কেন? আমি চাই না তাই। ঠিক আছে, রুমে যা। রুমে চলে আসলাম। এভাবে কয়েকটা দিন পার হয়ে গেল। কলেজে ক্লাস হলেও এখনো ক্লাস করা হয়নি। ছাদে বসে আমি আর আভা খেলছিলাম, তখন কারো আসার আওয়াজ পেলাম। কেমন আছো? তুই এখানে কেন? বরের বাসায় আসতে পারমিশন লাগে নাকি? দেখ, একদম মেজাজ খারাপ করবি না। ভালোই ভালোই এখান থেকে চলে যা। যাব না। আপা মামুনি আসো তো। এটাই চাইছিলি তো, পেয়েছিস। এখন চোখের সামনে থেকে যা। থাপ্পড় আর জোরে কথা বলাই আভা কান্না করছে। দিলে তো বাচ্চাটাকে কাঁদিয়ে। এই তোর এসব ছলনাময়ী কথা বাদ দে। আভা কান্না করছে, পরে চুপ হবে সেটা তোর না ভাবলেও চলবে। তুই এখান থেকে কেটে পড়। আমার সাথে আব্বুও এসেছে। তো তোর আব্বুকে কি আমি সালাম করব? আগে তো করতে। মানে কিছু বলার আগেই কল আসে। কি করছো? এই তো আবার সাথে খেলছি। কাল কিন্তু আমি তোমাদের বাসায় আসছি। কিন্তু ওর কি হবে? জেরিকে নিয়ে তুমি একদম চিন্তা করবে না, ও এখানে অনেক ভালো আছে। ওর সাথে কথা বলাতে পারবো? ও তো এখন স্কুলে। ঠিক আছে, পরে কথা বললেও চলবে। কাল তাহলে বাস স্টপে এসো। ঠিক আছে, আমি 9টার সময় দাঁড়াবো। ঠিক আছে। এখন রাখছি, বাই। ওকে বাই। কথা বলা শেষ করে ফোনটা পকেটে নিলাম। কার সাথে কথা বললে? গার্লফ্রেন্ডের সাথে। তোর কোনো সমস্যা? সমস্যা? তুমি অন্য মেয়ের সাথে একদম কথা বলতে পারবে না, এটা আমার একেবারে সহ্য হয় না। তাই একটা সাজেশন দেই। কি? তোর এতই যদি সহ্য না হয় তাহলে ছাদ থেকে লাফ দিয়ে মরে যা। সত্যি আমার মরণ কামনা করো? হ্যাঁ, অনেক বেশি করি। আমি মরে গেলে খুব খুশি হবে? অনেক বেশি। ঠিক আছে, আজকে তোমাকে আমি মুক্ত করে চলে যাব। এখন লাফ দে। ভয় পেলি নাকি? মোটেও না। আমি যদি মারা যাই তাহলে তোমাকে ভালোবাসবে কে শুনি? আইসে ঢং করতে দাঁড়িয়ে না থেকে আমাকে কোলে নিয়ে নিচে চলে আসলাম। জান্নাত আগের থেকে অনেকটা বদলে গেছে। আগে বেশিরভাগ সময় মডার্ন ড্রেস পরতো, কিন্তু এখন সব সময় ফুল হাতা জামা পরে থাকে, হয়তো আমাকে দেখানোর জন্য যে সে এখন ভালো হয়ে গেছে। এসব চিন্তা করে আমার লাভ নেই। আর মাত্র 10 দিন পর ডিভোর্স লেটার পেয়ে যাব, তখন সেখানে সাইন করে ওর কাছে পাঠিয়ে দিব। আমি চাই না এই ভালোবাসা। আভাকে ভাবির কাছে দিয়ে বন্ধুদের ফোন করে আড্ডাখানায় আসতে বললাম। সবাই মিলে সন্ধ্যা অবধি আড্ডা দিয়ে বাসায় আসলাম। অনেক বেশি সময় নিয়ে আড্ডা দিছি। এটা মূলত আমার জন্যই হয়েছে। আমি চাই না জান্নাত আমার সামনে আসুক। ওকে যতই দেখি ততটাই দুর্বল হয়ে যাই। বাসায় এসে সোজা রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে রুমে এসে দেখলাম আম্মু বসে আছে। তুমি এখানে? তুই আজ সারাদিন কোথায় ছিলি? বাইরে। কেন? বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছিলাম। নিচে আয়, সবাই তোর জন্য অপেক্ষা করছে। কেন? আসলেই জানতে পারবি। ঠিক আছে চলো। আম্মুর সাথে নিচে আসলাম। আভা থেকে শুরু করে সবাই আগে থেকে বসে আছে। এখানে বস। বলো। জান্নাত যেটা বললো সেটা কি ঠিক? কোনটা? তুমি আর জান্নাত আমাদের সবাইকে না জানিয়ে বিয়ে করে নিছো। আব্বু, ওটা শুধুমাত্র একটা অ্যাক্সিডেন্ট ছিল। বিয়ে তো সত্যি হয়েছে। হ্যাঁ, বাট 10 দিন পরে ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। কেন? কারণ ওর মতো কঠোর মেয়েকে আমি স্ত্রী হিসেবে চাই না। কিন্তু ইল তো বলছিল তুই ওকে আগে ভালোবাসতি, তাহলে এখন এমন করছিস কেন? আগের জান্নাত আর এখনকার জান্নাত এক নয়। আগে খিটখিটে মেজাজের থাকলেও ভাবতাম পরে সব ঠিক হয়ে যাবে, কিন্তু ও এমন একটা কাজ করবে সেটা আমি কখনো কল্পনাতেও ভাবতে পারিনি। কি করেছে ও? সেটা সবার অজানাই থাক। আর ওকে নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। কিন্তু তোর আঙ্কেল যে বিয়ের কথা বললো সেটার কি হবে? বারণ করে দাও। নিলয়, তুই যেটা চাইছিস সেটা কর। জানি তোমাদের বন্ধুত্ব খারাপ হয়ে যাবে, তবে একবার আমার কথা ভেবে দেখো। ঠিক আছে, আমি ভেবে দেখব। সবাই মিলে অন্য কথা ডিসকাস করতে লাগলো। তারপর ডিনার করে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে আয়রাকে আনতে বাস স্টপে গেলাম। কিছু সময় অপেক্ষা করার পর বাস আসলো। আয়রা, এদিকে আসো। আসছি। বাসায় সব ঠিকঠাক তো? হ্যাঁ। আর জেরি? বাসার মেয়ে হয়ে গেছে এখন। রিমির তো বিয়ে হয়ে গেছে। আপু এখন তোমাদের বাসায়। এখন মেয়ে বলতে আমি আর জেরি। সবাই জেরিকে অনেক ভালোবাসে। তাহলে ঠিক আছে, চলো এখন। এই মামা 2 নাম্বার গলিতে যাবেন? হ্যাঁ, ওঠেন।
আয়রা উঠো। গাড়ি আনোনি? আনলে কি রিক্সায় যেতাম? সেটা ঠিক, বাট আনোনি কেন? প্রকৃতি দেখার জন্য। বাহ, প্রকৃতিকে ভালোবাসো নাকি? এমন কোনো মানুষ আছে যে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্যকে ভালোবাসে না? কথা তো ভালোই বলতে পারো। কিছুটা। জানো, আমি কিছুদিন পর আবার কানাডা চলে যাচ্ছি। কেন? পড়াশোনা শেষ হতে এখনো 1.5 বছর লাগবে। দেশ থেকেও তো পড়াশোনা করা যায়। বাট সেখানে প্রায় শেষ। ও, আয়রার সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভাবছি আজ কলেজে যাব। বন্ধুরা গত পরশু থেকেই নাকি ক্লাস করছে। ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। নাস্তার জন্য নিচে আসাতে আম্মু জিজ্ঞাসা করলো, কোথাও যাবি? কলেজে যাব। তাহলে আয়রাকে সময় দিবে কে? আয়রা আমার সাথে কলেজে যেতে পারবে? সেখানে গিয়ে আমি কি করব? আমাদের সাথে ক্লাস করবে। পাগল নাকি? কলেজের প্রিন্সিপাল স্যার জানতে পারলে লাথি মেরে বের করে দিবে। সেসব আমার উপর ছেড়ে দাও, আর তুমিও রেডি হয়ে নাও। আমি রেডি হয়েই আছি। তাহলে নাস্তা করে চলো। ওকে। দুজন নাস্তা করে গাড়ি করে কলেজে চলে আসলাম। প্রথমে আয়রাকে ক্লাস করার জন্য প্রিন্সিপাল স্যারের থেকে পারমিশন নিতে হবে, তাই স্যারের রুমে চলে গেলাম। স্যার আসবো?